আচ্ছা, এইখানে দেখো তোমাদের সাথে আমার একটা এই যে সেমিনার যে কোর্সটা আছে এখন পর্যন্ত তো তোমরা অনেকেই হচ্ছে দাওনি, টাইটেল গুলো দাওনি। সিএসসি 14 এর এই সেমিনারের তো টাইটেল এখন পর্যন্ত দাওনি, ঠিক আছে? তা এখন এইটা তোমরা হচ্ছে নিজেদের মতো যা করতে চাও সেটা আমাকে নেক্সট উইকের ভিতরে দিবা। এখন পর্যন্ত কারোরই টাইটেল পাইনি। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এখন পর্যন্ত কারোটা তোমরা নিজেরা যেটা করতে যাচ্ছ ঠিক আছে সেটাই তুমি হচ্ছে টাইটেল হিসেবে দাও, যা বুঝো আর কি। পরে ডিসকাস করো যে স্যার আমি এরকম বুঝতে যাচ্ছি, মানে এগুলো তো মানে এইখানে। টাইটেল তো দিছিলাম মনে হয়, তো কোথায় সবাই দিছিলা? তো দিচ্ছে। কোথায় দিছিলা? স্যার ওই গুগল ডক্স এ যে দিছিলাম কিনা খেয়াল হচ্ছে না, তবে এটা তো দিছিলাম মনে হয়। এটা তো গুগল ডক্স, আমি যে স্ক্রিন দেখাচ্ছি দেখো, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এই যে মানে আমি যে ফাইলটা দিছিলাম আর কি সেমিনার হিসেবে 421-এ, ঠিক আছে? এইখানে তো কোনো মানে টাইটেল দেখতেছি না, তোমরা কোথায় দিছিলাম আমি জানি না। তোমাদের তো এই ফাইলটা অ্যাক্সেস করতে দিছিলাম। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা স্যার, তাহলে দিয়ে দিব নি, আজকে দিয়ে দিব। যার যেটা মানে অন্তত করতে যাচ্ছ আমি টাইটেল গুলো দেখতে যাচ্ছি আর কি। এটা নেক্সট উইকের ভিতরে এই টাইটেলটা হচ্ছে লিখে ফেলবা, যে যেটা করতে যাচ্ছ যতটুক মাথায় আসে সেটাই লিখো, তারপরে আমি টাইটেল দেখে দেখে কথা বলবো না, ঠিক আছে? এটা হচ্ছে সেমিনার রিলেটেড হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে নেটওয়ার্ক রাউটিং এন্ড সুইচিং এ আমি যতদূর দেখাইছি আর কি, ওর সাথে আরো কিছু ক্লাস নিব, কিন্তু তার আগে হচ্ছে তোমাদেরকে, তোমরা তো আগের মানে কম্পিউটার নেটওয়ার্ক কোর্সে বিজিপি এর যেটা একটা টার্ম দেখতে পাচ্ছ, বর্ডার গেটওয়ে প্রোটোকল, এই প্রোটোকল সম্পর্কে তো কিছু কনসেপ্ট ছিল, তাই না? ছিল কি না? বর্ডার গেটওয়ে প্রোটোকল এটা কি পড়াইছিল না যে স্যার, ক্লাসে? ছিল না। না না স্যার, স্যার আমরা এটা পড়িনি। পড়ানো হয় নাই তো এটা। কোনো কিছুই পড়োনি বিজিপির? না স্যার, বিজেপি সম্পর্কে কিছু পড়ানো হয় নাই। আচ্ছা, তাহলে তো আবার একটু কনসেপ্ট দিয়ে তারপরে সেই কাজগুলো দিতে যাচ্ছিলাম। আচ্ছা, আমি আজকে এই কাজটা দিচ্ছি, তোমরা আগে হচ্ছে দেখো, তোমরা হচ্ছে এই যে 50 নাম্বার যে ফাইলটা ফোল্ডারটা আছে, এখানে বেশ কিছু কাজ আছে, ঠিক আছে? কাজ বলতে এখানে বিজিপি সম্পর্কে কিছু কথা আছে এবং হচ্ছে কিছু টাস্ক দেয়া আছে, সেই টাস্ক গুলো আবার সাথে অ্যান্সারও আছে। তো এইখানে ফাইলগুলো আছে, আমি এটা হচ্ছে আপলোড করে দিব বিজিপির এই টোটালটা, এবং তোমাদের কাজ থাকবে হচ্ছে আগে দেখার পরে যদি মনে হয় যে মানে কিছু কনসেপ্ট দরকার, তখন আমি কথা বলে দিব। আর যদি মানে ভিডিও দেখে বুঝে যাও তাহলে তো প্রবলেম নাই। আমার কথা বুঝতে পারছো? অথবা তোমরা এটা সলভ করো, সলভ করতে যে প্রবলেম গুলো ফেস করো মানে সেটা তখন আমাকে বলো আর কি, মানে আমাকে ওই যে কোশ্চিন আকারে দিও আর কি, যে স্যার এটা এই এই জিনিস বুঝতেছি না। দ্যাট মিনস বর্ডার গেটওয়ে প্রোটোকল সাধারণত দুই ধরনের বর্ডার গেটওয়ে প্রোটোকল আছে, একটা হচ্ছে এক্সটেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল, আর একটা হচ্ছে ইন্টেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল। বেসিক্যালি এই বিজিপিটা করা হয় হচ্ছে, এখানে আমি যদি একটু ফোটা তোমাদের দেখাই, ফাইল যেটা আছে এইটা ওপেন হলো। আচ্ছা, আমি জাস্ট কিছু কনসেপ্ট দিচ্ছি। মনে করো এই যে অটোনোমাস সিস্টেম 6500 একটা রাউটার আছে, অটোনোমাস সিস্টেম 6500 আর একটা রাউটার আছে, এখানে 3 একটা রাউটার, 4 একটা রাউটার।
এখন এইখানে রাউটার 1 এ একটা ধরনের নেটওয়ার্ক আছে, রাউটার 2 তে আরেক ধরনের নেটওয়ার্ক আছে, রাউটার 3 তে আরেক ধরনের নেটওয়ার্ক, রাউটার 4 এ আরেক ধরনের নেটওয়ার্ক। বিজিপিটা বেসিক্যালি করে হচ্ছে এই রাউটার 1 এর সাথে রাউটার 2 এর যে কানেকশনটা ডেভেলপ করে। কথা বুঝতে পারছো? এখান থেকে একটা অটোনোমাস একটা সিগন্যাল জেনারেট করে সে দেখে যে এই নাইবর কে আছে। নাইবর যদি যে থাকে, বেসিক্যালি বর্ডার গেটওয়ে প্রোটোকলটা হচ্ছে ডাইনামিক প্রোটোকল, নট স্ট্যাটিক প্রোটোকল। আমরা যে স্ট্যাটিক রাউটিং আর কি, বা ডাইনামিক রাউটিং, আমরা রাউটিং দুই প্রকার দেখছিলাম, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, একটা হচ্ছে তোমার হচ্ছে ডাইনামিক রাউটিং। তাই বর্ডার গেটওয়ে প্রোটোকল এগুলো কাজ করে হচ্ছে ডাইনামিক রাউটিং এর সাথে রিলেটেড। তো এইখানে যে রাউটার 1 আছে, এ একটা তোমার অটোনোমাস একটা সিগন্যাল হচ্ছে বা ধরো জেনারেট করে বলে দেয় যে আমার পাশে কেউ আছে কিনা। মানে এ যখন বের হবে, মানে এর গেটওয়ে দিয়ে বের হবে, তখন সে দেখে যে রাউটার 2 আছে বা রাউটার 3 আছে, রাউটার 4 আছে। এখন রাউটার 1 থেকে যদি রাউটার 4 এ আসতে হয়, তাহলে এই যে রাউটার 1 এবং রাউটার 2 একটা গেটওয়ে করতে হয়। ঠিক আছে? বেসিক্যালি এই কাজটাই করে হচ্ছে তোমার বর্ডার গেটওয়ে প্রোটোকল। তো এইখানে হচ্ছে এক্সটেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল হচ্ছে লাগবে, কারণ হচ্ছে এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক। আর যদি একই নেটওয়ার্কের ভিতরে আমি যদি বিজিপি করি, তাহলে সেটাকে বলা হচ্ছে ইন্টেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল। তো এইখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা 4টা রাউটার হচ্ছে কনফিগার করা আছে, এবং রাউটার 1 থেকে রাউটার 4 কে যদি আমি অ্যাক্সেস করি, এবং রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4 ইন্ডিভিজুয়ালি যদি নেটওয়ার্ক গুলো থাকে, মানে এর সাথে ধরো ইউজার পিসি গুলো কানেক্টেড আছে, এবং এখানে রাউটার 4 এর কোনো পিসি যদি রাউটার 1 এর কোনো পিসি কে অ্যাক্সেস করতে চাই, এই নেটওয়ার্ককে অ্যাক্সেস করতে চাই, বা এই নেটওয়ার্কে কোনো ওয়েবসাইট আছে সেটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে বর্ডার গেটওয়ে প্রোটোকল কনফিগার করতে হবে, বিজিপি কনফিগার করতে হবে। এইখানে যেটা আমি বলতেছি যে এইখানে যে 5টা ফাইল আছে, 5টা ফোল্ডার আছে, এখানে মোটামুটি হচ্ছে এই বিজিপি নিয়ে কথা বলা আছে, এবং প্রায় প্রায় প্রত্যেকটা মানে প্রবলেম দিয়ে তারপরে তার সলিউশন গুলো করা আছে। তো তোমাদের কাজটা হচ্ছে প্যাকেট ট্রেসারে এটা টোটাল সলভ করা। ঠিক আছে? যদি সলভ করতে যে কোনো প্রবলেম ফেস করো, সেগুলো হচ্ছে মার্ক করে রাখবা, বা একটা ওয়ার্ডের ফাইলে লিখে রাখবা, তখন হচ্ছে এটা একটু ডিসকাস করবো। বাট এটা এরপরে যদি দেখি, আমি যদি রিসেন্টলি মানে তোমাদের এটার জন্য 2 সপ্তাহ একটু টাইম দিব, এবং নেক্সট উইকে যদি আমি হচ্ছে বিজিপির উপরে একটা মানে মোটামুটি থিওরিটিক্যালি কিছু যদি ক্লাস নিব আর কি। আমার কথা বুঝতে পারছো? বাট এর আগে তোমরা যেহেতু বাসায় আছো এখন, তাহলে এখানে ভিডিও আছে, সলভ আছে, সবই আছে। বাট এই জিনিসগুলোকে হচ্ছে একটু দেখতে হবে আর কি। দেখে এটাকে সলভ করতে হবে ভিডিওতে যেভাবে যেভাবে বলছে, যেমন এখানে পার্ট গুলো সব করে দেওয়া আছে অলরেডি। ঠিক আছে? প্রতিটা কনফিগারেশন করে দেওয়া আছে, এবং এখানে আরআইপি বা এর ভিতরে যা আছে সেগুলো সবই করে দেওয়া আছে। তোমাকে এটা দেখে দেখে যদি সলভ করে মোটামুটি বুঝতে হবে আর কি। এটা হচ্ছে রাউটিং এর হচ্ছে আরেকটা কাজ দিলাম আর কি। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? হ্যালো? ঠিক আছে? আমি এটা হচ্ছে নেটওয়ার্ক রাউটিং কোর্সে হচ্ছে আপলোড করে টোটালটা ভিডিও মানে ওই ফোল্ডারটা হচ্ছে দিয়ে দিব আর কি। দিয়ে আমি একটা মানে আকারে ল্যাব ওয়ার্ক নামে হচ্ছে বিজিপি নামে একটা ল্যাব ওয়ার্ক নামে আমি হচ্ছে নেটওয়ার্ক রাউটিং এ হচ্ছে এখানে দিয়ে দিব আর কি। ঠিক আছে? এটা গেল হচ্ছে নেটওয়ার্ক রাউটিং রিলেটেড কিছু কথাবার্তা। এখন আসো আমরা আসলে যে কোর্স পড়তেছিলাম, তোমার আমি হচ্ছে এই স্লাইড থেকে কিছু জিনিস হচ্ছে মানে প্রায় শেষ করে দিছিলাম। মানে এখানে দেখো, মানে এতদূর পর্যন্ত আমি কিছু কথাবার্তা বলছিলাম, এখন এগুলো তোমরা কিছু পড়ছো কিনা আমি জানি না। জাস্ট এই টার্ম গুলো যে এতক্ষণ পর্যন্ত আমি মানে ওয়্যারলেস কমিউনিকেশন নিয়েই হচ্ছে কথা বলতেছিলাম, এবং বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন জেনারেশন। তারপরে এখনো যে টপিকস আছে সেটা হচ্ছে ইমার্জিং সিস্টেম, দ্যাট মিনস এখনকার মডার্ন যে তোমার হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আছে, এগুলো ভিন্ন ভিন্ন রিসার্চ এরিয়া। প্রত্যেকটা এখনো কোনোটা এস্টাবলিশড না, বাট এগুলোর কিছু অংশ এস্টাবলিশড হয়েছে, কিছু অংশ মানে রিসার্চ চলতেছে, এবং প্রত্যেকটা যারা মানে কমিউনিকেশনে যদি কেউ মাস্টার্স বা পিএইচডি করতে চাও, তারা এইসব এরিয়াতে হচ্ছে কাজ করতে পারবে। বেসিক্যালি এই টপিকস গুলোকে বলতেছে হচ্ছে ইমার্জিং সিস্টেম। তার ভিতরে একটা আছে অ্যাডহক অথবা মেশ ওয়্যারলেস নেটওয়ার্কস, কগনিটিভ রেডিও নেটওয়ার্ক আছে, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক আছে, এনার্জি হারভেস্টিং একটা ইস্যু আছে, তারপরে তোমার ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল নেটওয়ার্কস, এবং হচ্ছে হেলথ, বায়োমেডিসিন, নিউরোসায়েন্স কমিউনিকেশনে ব্যবহার করতেছে আর কি। অ্যাপ্লিকেশন অফ কমিউনিকেশন ইন হেলথ, বায়োমেডিসিন আর নিউরোসায়েন্স। তা আমরা যদি একটু দেখি যে অ্যাডহক নেটওয়ার্কটা বেসিক্যালি এটা একটা ভার্চুয়াল নেটওয়ার্ক। যখন নোড গুলো থাকবে শুধুমাত্র ভার্চুয়ালি, যখন তার কমিউনিকেশন প্রয়োজন হবে
তখন সে অ্যাডহক নেটওয়ার্কটা হচ্ছে ক্রিয়েট করবে। বেসিক্যালি এগুলো সবই হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক মানে কি, একটার সাথে একটা নেটওয়ার্ক, নট হচ্ছে আমাদের যে রাউটিং দিয়ে যেগুলো করি, যে ডাইনামিক রাউটিং বা যেখানে তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন ইস্যু সলভ করতেছি, সেরকম না। এটা হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, জাস্ট একটা নোডের সাথে একটা নোড কানেক্ট হবে এবং এটা হচ্ছে অটোমেটিক্যালি ভার্চুয়ালি এটা হচ্ছে কানেক্ট করবে। যখন প্রয়োজন হবে তখন হচ্ছে আহ তখনই হচ্ছে এটা হচ্ছে নিজে থেকে হচ্ছে তার পাশের নোডের সাথে কানেক্ট হয়ে সে তার কমিউনিকেশন গুলো হচ্ছে সেন্ট্রালের কাছে পাঠাবে। যেমন দেখো এখানে একটা সেন্ট্রাল যদি সার্ভার থাকে আর বাকিগুলো যদি নোড থাকে বা নেটওয়ার্ক থাকে, প্রত্যেকের সাথে কানেক্টেড হয়ে সেন্ট্রালের সাথে তার হচ্ছে ইনফরমেশন গুলো শেয়ার করতেছে। এবং এখানে একটা হচ্ছে যে টোপোলজি ডাইনামিক হবে। এখানে টোপোলজি কখন কি হবে, এখানে আমরা যে ল্যান্ড টোপোলজি যেগুলো পড়ছি, মানে যে মেশ টোপোলজি অথবা তোমার হচ্ছে স্টার টোপোলজি, এই ধরনের টোপোলজি গুলো এগুলো ফিক্স না। এগুলো যখন যখন যেরকম প্রয়োজন হবে তখন একটু ডাইনামিক্যালি এগুলো হচ্ছে মানে ক্রিয়েট হবে। প্লাস এখানে রাউটিংটা হবে মাল্টি হোপ হতে পারে। মাল্টি হোপ মানে হচ্ছে এই যে এখান থেকে একটা নোড থেকে আরেকটা নোড কমিউনিকেট করবে, তারপরে তার পাশের নোড, তারপরে সেখান থেকে শর্টেস্ট পথ সে ডিফাইন করবে কোন পথ দিয়ে শর্টলি হচ্ছে কানেক্ট হওয়া যায়। এবং এখানে বেশ কিছু ইস্যু নিয়ে রিসার্চ চলতেছে এই অ্যাডহক নেটওয়ার্কে, যেমন ফান্ডামেন্টাল ক্যাপাসিটি রিজন, যেমন একটা ওয়্যারলেস মানে অ্যাডহক নেটওয়ার্কে তার ক্যাপাসিটি রিজন কতটুকু হবে, সেখানে পাওয়ার কেমন লাগবে, তার ডাটা ট্রান্সফার রেটটা কেমন হবে, স্পেকট্রাম কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে এবং রাউটিংটা কেমন হবে, এগুলো সবই হচ্ছে রিসার্চ এরিয়া। এটা গেল হচ্ছে অ্যাডহক নেটওয়ার্ক। দ্বিতীয় হচ্ছে কগনিটিভ রেডিও, যেটাকে কগনিটিভ রেডিও নেটওয়ার্ক বলতেছে। সেটা মূলত হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন, যেখানে হচ্ছে ট্রান্সিভার ইন্টেলিজেন্টলি ডিটেক্ট করবে যে হুইচ কমিউনিকেশন চ্যানেল আর হচ্ছে ব্লাঙ্ক, হুইচ কমিউনিকেশন চ্যানেল আর ইন ইউজ। যে আমাদের যে কমিউনিকেশন চ্যানেল আমরা গুলো ব্যবহার করি, ধরো আমার মোবাইল থেকে যদি আমি কাউকে কল করি, এই টাওয়ারের যে চ্যানেলগুলো হচ্ছে মানে ফাঁকা আছে, ইউজ হচ্ছে এবং ফাঁকা আছে, এটা সে ইন্টেলিজেন্টলি আইডেন্টিফাই করবে। করার পরে সে হচ্ছে ভ্যাকান্ট যে চ্যানেলগুলো আছে, দ্যাট মিন যে চ্যানেলগুলো হচ্ছে ফাঁকা আছে, সেই চ্যানেলগুলো দিয়ে সে হচ্ছে ইনস্ট্যান্টলি মুভ ইনটু দ্য ভ্যাকান্ট চ্যানেল হোয়াইল অ্যাভয়েডিং অকুপাইড ওয়ান্স। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমার হচ্ছে ইগুলো হবে না, দ্যাট মিনস হচ্ছে ইন্টারফারেন্স গুলো হবে না, যে কেউ একজন অকুপাইড চ্যানেল আছে সেই চ্যানেলকে সে হচ্ছে ই করতে পারবে না। তো এখানে আরেকটা ইস্যু হচ্ছে যে যখন দেখো যে আগে এই প্রবলেমটা ফেস হতো, তুমি কাউকে কল করতেছো, ঠিক আছে, যদি তোমার টাওয়ারটা বিজি থাকে তাহলে দেখবা যে তুমি নেটওয়ার্কে ঢুকতে পারবে না। কিন্তু এখনকার মোবাইল টাওয়ার গুলো হচ্ছে সবই হচ্ছে মানে ক্যাপাসিটি গুলো সবই হচ্ছে বাড়াইছে, যার কারণে এখন এই প্রবলেম গুলো হচ্ছে কম। কিন্তু প্রথম দিকে ধরো 2005-06 বা তার আগে 2000 মানে প্রথম দিকে আমরা যখন মোবাইল কমিউনিকেশন গুলো শুরু হয়েছে তখন এই প্রবলেম গুলো হচ্ছে বেশি ছিল আর কি। আর কগনিটিভ রেডিওর হচ্ছে আরেকটা ইস্যু ছিল, সেখানে হচ্ছে যে তোমার যে সেখানে মাল্টিপল প্যারাডিজম, দ্যাট মিনস হচ্ছে মাইমো নামে একটা কমিউনিকেশন টেকনোলজি আছে, যে মাইমো হচ্ছে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। এবং এই 5G কমিউনিকেশনের একটা অন্যতম বড় টার্ম হচ্ছে মাইমো টেকনোলজি, ঠিক আছে। এবং এখানে তোমার হচ্ছে ওভারলেট একটা টেকনোলজি আছে। তো এই জিনিসগুলো সবই হচ্ছে তোমার কগনিটিভ রেডিওর হচ্ছে রিসার্চটা, এখন পর্যন্ত এটা এস্টাবলিশ না। এটা এটা একটা হচ্ছে এমার্জিং রিসার্চ এরিয়া বলতেছে। এরপরে তোমার হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, যদিও এটা এখন অনেক পপুলার টার্ম এবং অনেক কিছুতেই কিছু কিছু জায়গায় এখন ব্যবহার হচ্ছে, বাট এখন পর্যন্ত এর হচ্ছে বিভিন্ন ইস্যুগুলো এখন পর্যন্ত সলভ হয়নি। এবং এখানে কিছু হচ্ছে শর্ট কামিংস আছে, যে শর্ট কামিংস গুলো হচ্ছে রিসার্চের এক একটা এরিয়া। এবং ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক আবার হচ্ছে বিভিন্ন ইস্যুতে ব্যবহার করতেছে, যেমন তোমার হচ্ছে টেম্পারেচার অথবা সাউন্ড, প্রেসার, এই ধরনের বিভিন্ন সেন্সর আছে। সেই সেন্সর গুলো দিয়ে মনিটর করে তোমার ডাটা গুলো হচ্ছে ক্যাপচার করে সে তার সেন্ট্রাল সার্ভারকে পাঠাচ্ছে এবং তার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে ডিসিশন গুলো নেয়। এবং এই ওয়্যারলেস সেন্সর আবার হচ্ছে ব্যাটেল ফিল্ড অথবা ইভেন্ট ডিটেকশন অথবা হোমল্যান্ড সিকিউরিটি, সার্চ অ্যান্ড রেস্কিউ, স্মার্ট স্ট্রাকচার, স্মার্ট হোম বিল্ডিং, এগুলো সবকিছুর জন্যই হচ্ছে ওয়্যারলেস সেন্সর গুলো হচ্ছে কাজে লাগাচ্ছে। এবং সবকিছু হচ্ছে সেন্ট্রালাইজড, দ্যাট মিনস প্রত্যেকটা সেন্সর দেখা যাচ্ছে ফিল্ডে ছেড়ে দেওয়া আছে, তারা হোপ টু হোপ কমিউনিকেট করে তার সেন্ট্রাল সার্ভারের কাছে তার ডাটাগুলো পাঠাচ্ছে। ডাটাগুলো সেন্ট্রাল সার্ভার থেকে তারপরে সে ডিসিশন মেকিং করে কোন একটা ফাইনাল ডিসিশন সে নিচ্ছে আর কি। তো এটাও একটা রিসার্চ এরিয়া। এরপরে আরেকটা রিসার্চ এরিয়া হচ্ছে তোমার এনার্জি হারভেস্টিং। এনার্জি হারভেস্ট নামে তো বুঝতেছো যে এটাকে হচ্ছে রিইউজ করা। যেমন তোমরা সহজে বুঝবা যে আমরা যে মাইক্রোওয়েভ সিগন্যাল গুলো ব্যবহার করতেছি, তোমরা যে মোবাইল কমিউনিকেশন সিগন্যাল ব্যবহার করতেছো, এইখানে ধরো মোবাইল কমিউনিকেশন আমরা সাধারণত 900 মেগাহার্টজ বা ওয়াইফাই তে হচ্ছে 2.4 মেগাহার্টজ এর
2.4 গিগাহার্টজ এর অ্যান্টেনা গুলো ব্যবহার করতেছে। তো এই ফ্রিকোয়েন্সি গুলো আমাদের হচ্ছে অ্যাভেলেবেল, যেমন মোবাইল কমিউনিকেশনের যে 900 মেগাহার্টজ বা 1800 মেগাহার্টজ, এই ফ্রিকোয়েন্সি আমাদের বাতাসে ভেসে বেড়াচ্ছে। এনার্জি হারভেস্টিংটা হচ্ছে এমন ইস্যু যে এইখানকার যে মাইক্রোওয়েভ এনার্জি আছে, এই এনার্জিটাকে তোমার এমন ডিভাইস আছে যে হচ্ছে রিসিভ করে সেটাকে হারভেস্ট করে তোমার কোনো একটা পার্টিকুলার যে সমস্ত ডিভাইস আছে যার সাথে হচ্ছে ব্যাটারি কানেকশন নাই বা ব্যাটারির ক্যাপাসিটি খুব লো, তাদেরকে হচ্ছে ওই টেকনোলজিটা ব্যবহার করে ব্যাটারিটাকে হচ্ছে অ্যাক্টিভ রাখবে। যত বেশি অ্যাক্টিভ রাখতে হবে সেক্ষেত্রে হচ্ছে তোমার এনার্জি বাইরে থেকে আমার দেয়া লাগবে না। এটাও একটা অন্যতম রিসার্চ এরিয়া যেটাকে হচ্ছে এনার্জি হারভেস্টিং রেডিও কমিউনিকেশন বলতেছে। দ্যাট মিনস আমি কোনো সোর্স থাকবে না, আমি এক্সিস্টিং যে নেচারের এনার্জি আছে সেই এনার্জি গুলোকে আমি হারভেস্ট করে আমি আমার ডিভাইসে ব্যবহার করব। এটাও একটা হচ্ছে রিসার্চ এরিয়া যেখানে রেডিও কমিউনিকেশন, দ্যাট মিনস মাইক্রোওয়েভ কমিউনিকেশনটাকে, মাইক্রোওয়েভ যে ফ্রিকোয়েন্সি গুলো আছে তাদেরকে হচ্ছে হারভেস্টিং হিসেবে ব্যবহার করতেছে। আরেকটা ইস্যু আছে হচ্ছে ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল ওভার ওয়্যারলেস। এটা হচ্ছে যেমন তোমার ড্রোন একটা মানে ব্যাপক এফেক্টিভ জিনিস। এখন ড্রোন ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল ওভার ওয়্যারলেস মানে আমি টোটালটাই কন্ট্রোল করতেছি আমি ওয়্যারলেসলি, যে যেমন ভেহিকেল, তারপরে তোমার এয়ারপ্লেন অথবা আনমেন্ড তোমার ভেহিকেল অথবা ইনসেক্ট ফ্লায়ার্স, তারপরে কার, এগুলো হচ্ছে একটা রিসার্চ এরিয়া যেটা ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল ওভার ওয়্যারলেস। আমি এইসব নোটগুলো তোমার আছে, আমি সবকিছু হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেট করতেছি। বাট এখানে বেশ কিছু ইস্যু আছে, যেমন কন্ট্রোল কতটুকু ফাস্ট হবে, অ্যাকুরেট কত হবে, রিলায়েবল কি হবে, এখানে ডিলে কতটুকু থাকবে, লস কেমন থাকবে, এই সমস্ত টার্মগুলোই হচ্ছে আমার রিলেটেড হচ্ছে আমার রিসার্চ এরিয়ার সাথে। দ্যাট মিনস ওয়্যারলেস কমিউনিকেশনের হচ্ছে রিসার্চ এরিয়ার সাথে, দ্যাট মিনস ইমার্জিং এগুলো টপিকস বলতেছে। ফাইনালি হচ্ছে যে অ্যাপ্লিকেশন ইন হেলথ, বায়োমেডিসিন এন্ড নিউরোসায়েন্স। এটা তোমরা অলরেডি যারা হচ্ছে এমআরআই অথবা ইসিজি সিগন্যাল এগুলোর কিছু ডিভাইস দেখছো, তারা দেখবা যে অলরেডি এখানে বিভিন্ন ধরনের সেন্সর নেটওয়ার্ক ব্যবহার করতেছে। যে সেন্সর নেটওয়ার্কের মাধ্যমে দ্যাট মিনস যেমন বডি এরিয়া সেন্সর নেটওয়ার্ক, এখানে যে বডিতে বিভিন্ন প্রেসার অথবা অক্সিজেন, ইসিসি আমার কতটুকু কি আছে সবকিছু আমি হচ্ছে ডাক্তার বাইরে থেকে মনিটর করতেছে। দ্যাট মিনস একটা বডির সাথে এই মানে এইগুলো লাগানো আছে, ওয়্যারলেসলি আমি সবগুলো ডাটা হচ্ছে আমার ইসে পাচ্ছি, সেখান থেকে হচ্ছে আমি এই জিনিসগুলো হচ্ছে দেখতে পারতেছি প্লাস অবজার্ভ করতে পারতেছি। আমি যেমন মানুষের হচ্ছে নিউরন গুলো হচ্ছে চেক করতেছে মাথায়, ঠিক আছে, ইকেজি সিগন্যাল বলে বা রিসেপশন মডেলিং, তারপরে ব্রেন ইনফরমেশন থিওরি, নার্ভ নেটওয়ার্ক কনফিগারেশন, এগুলো সবই কিন্তু একটা রিসার্চ টার্ম। এবং রিকভারি ফ্রম নার্ভ ড্যামেজ, এই মানে বাইরে থেকে ওয়্যারলেসলি কোনো কিছু হচ্ছে আমার বডিকে রিকভার করতেছে, এটাও একটা অন্যতম হচ্ছে রিসার্চ এরিয়া। তো এইগুলো হচ্ছে যা কথা বললাম সবই হচ্ছে মানে তোমার ওয়্যারলেস কমিউনিকেশনের হচ্ছে বিভিন্ন ইমার্জিং টপিকস। তা আমি যে চ্যাপ্টারটা শুধু ওভারঅল হচ্ছে যা যা কথা বললাম মেইন পয়েন্টস হচ্ছে, দেখো আমি জাস্ট সামারি যদি করি, যে ওয়্যারলেস ভিশন ইনকম্পাসেস ম্যানি এক্সাইটিং অ্যাপ্লিকেশন। এটা একটা ইস্যু যে ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাপ্লিকেশনে হচ্ছে আমি ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করতেছি, যেখানে টেকনিক্যাল চ্যালেঞ্জেস ট্রান্সলেট অল সিস্টেম ডিজাইন লেয়ার্স। আসলে আমি কিছু মানে যেমন আমরা যে নেটওয়ার্ক যে লেয়ার পড়ছি 5টা লেয়ার, এখানে টিসিপি/আইপি লেয়ার অথবা যদি আমি ওএসআই লেয়ারের কথা বলি, সেখানেও আসলে বিভিন্ন পয়েন্টস আছে, যদি আমি এই অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করি সেই সব পয়েন্টে এখানে বিভিন্ন রিসার্চ এরিয়া গুলো আছে, ডিজাইন লেয়ার আর কি, সিস্টেম ডিজাইনের পার্সপেক্টিভে। প্লাস হচ্ছে বর্তমানে আমরা আমরা 5G কমিউনিকেশন টেকনোলজির দিকে যাচ্ছি, যদিও অলরেডি ওয়ার্ল্ডের অনেক অনেক কান্ট্রি হচ্ছে 5G তে চলে গেছে। যে 5G নেটওয়ার্ক মাস্ট সাপোর্ট হায়ার পারফরমেন্স ফর সাম ইউজার্স এন্ড এক্সট্রিম এনার্জি এফিসিয়েন্ট ফর আদার্স। 5G নিয়ে আমি বেশ কিছু কথা বলবো পরে একটা স্লাইডে। এরপরে ক্লাউড বেস সফটওয়্যার, এখন সবকিছু আমরা ক্লাউড বেস পাচ্ছি, দ্যাট মিনস সবকিছু যদি আমি ক্লাউড বেস পাই তাহলে ডাইনামিক্যালি যদি আমি সেন্সর দিয়ে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারি, সেখান থেকে অপটিমাইজেশনের মাধ্যমে আমি ক্লাউডে পাঠাই দিয়ে সেখান থেকে আমার সফটওয়্যার দিয়ে আমি আমার ডিসিশন মেক করতে পারি, এটা একটা ইস্যু। এবং ইনোভেটিভ ওয়্যারলেস ডিজাইন যেমন 5G সেলুলার অথবা ওয়াইফাই, মিলিমিটার ওয়েভ সিস্টেম, ম্যাসিভ মাইমো অথবা আইওটি কানেক্টিভিটি, এখানে এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছ, এই এরিয়াগুলোর প্রত্যেকটাই হচ্ছে তোমার ওয়্যারলেস সিস্টেম ডিজাইনের হচ্ছে ইনোভেশন এরিয়া বা রিসার্চের টপিকস আছে। এখন পর্যন্ত এগুলো কোনো মানে কোনোটাই হচ্ছে মানে একেবারে স্ট্যান্ডার্ড হয়ে যায়নি যে এই ধরনের কমিউনিকেশনে বা এটা থেকে আমরা বেশি ইউজারকে ফ্যাসিলিটি দিতে পারবো। তো এগুলো সবই হচ্ছে তোমার হচ্ছে একটা রিসার্চ এরিয়া আছে। এবং স্ট্যান্ডার্ড অথবা স্পেকট্রাম অ্যালোকেশন হেভিলি ইম্প্যাক্ট ইভলিউশন অফ ওয়্যারলেস টেকনোলজি। বেসিক্যালি বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি, যেমন 5G কমিউনিকেশনের জন্য এখন পর্যন্ত ফ্রিকোয়েন্সি ফিক্স করতে পারে। এখন পর্যন্ত ফ্রিকোয়েন্সি এক এক দেশ এক এক ধরনের ব্যবহার করতেছে, কেউ লোয়ার 6 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছে, কেউ 28 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছে, কারণ এক এক ফ্রিকোয়েন্সির প্রবলেম আছে, এক এক ধরনের তার অ্যালোকেশনের যে ইস্যু আছে। তো এগুলো সবই টার্ম হচ্ছে তোমার
5G মানে ওয়্যারলেস কমিউনিকেশনের সাথে রিলেটেড হচ্ছে বিভিন্ন ইস্যু। ঠিক আছে, তো আমি যে কয়টা কথা বললাম এর ভিতরে কারো কোনো কিছু ইস্যুতে জানার আছে কিনা দেখো। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, স্যার, বলো। ওই যে অ্যাপ্লিকেশন হেলথ হ্যাঁ, ওয়্যারলেস কমিউনিকেশন, সেখানে তো আমরা তো দেখতে পাই যদি ইসিজি গুলো করতে যাই তখন তো ওয়্যারের মাধ্যমে না, বডি। ইসিজি হচ্ছে যেগুলো হচ্ছে তোমার এখন ওয়্যারের মাধ্যমে করতেছে, কিন্তু সামনে তোমার সবই হচ্ছে মানে এটা একটা রিসার্চ এরিয়া, যে রিসার্চ এরিয়ায় তোমার হচ্ছে মানে ওয়্যারলেসলি সবকিছু সিগন্যাল পাঠাবে। তুমি সেন্সর গুলো জাস্ট বডিতে রাখবে, রাখার পরে তোমার যে মানে এই যে দেখো এইখানে একটা দেখতে পাচ্ছ কিনা, ডায়াগনোসিস স্টেশন, ফিজিশিয়ান, পেশেন্টস, আর ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে আমি ধরো ইএইচআর, টেলিমেডিসিন, আমার তারপরে স্পেশালাইজড নেটওয়ার্ক, আমি সবগুলো দেওয়া আছে। আর ইসিজি এখন যেগুলো আছে এগুলো ওয়্যারের মাধ্যমে তোমার মানে ইসে যাচ্ছে, কমিউনিকেশন গুলো আমার সার্ভারে যাচ্ছে বা কম্পিউটারে যাচ্ছে। কিন্তু এখনকার যে রিসার্চ এরিয়া গুলো চলতেছে তোমার কোনো কিছু ধরো এই যে বডি এরিয়া নেটওয়ার্ক যেটা দেখতে পাচ্ছ, আমার যদি এখানে একটা যে কোনো একটা সেন্সর লাগানো থাকে, ব্লাড প্রেশার অথবা হার্ট রেট, তোমরা কি শাওমির কোনো সেন্সর দেখছো? শাওমির স্মার্ট ব্যান্ড ব্যবহার করছে কেউ? নাম শুনছো? জি স্যার। স্মার্ট ব্যান্ড জি স্যার, ব্যবহার করি। বা ব্যবহার করো কিনা, অথবা শাওমি ফোনে কিন্তু আছে। ঠিক আছে, তো ওখান থেকে তো তোমার তোমার প্রেসার, তোমার ডাটা রেট, তোমার হচ্ছে পালস, তারপরে তুমি হচ্ছে কতটুকু মুভ করছো, সবকিছু কিন্তু তোমার ওয়্যারলেসলি ডাটাটা তোমার ও হচ্ছে ওই সেন্সরটা হচ্ছে কালেক্ট করতেছে বডি থেকে তোমার তো পালস কত আছে সেটা কিন্তু তোমার মানে ফোনে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, কেউ যদি এগুলো ব্যবহার করো, আমার কাছে আছে, আমিও ব্যবহার করতেছি, তোমার হচ্ছে মাই ব্যান্ডের যে ইস্যুগুলো আছে। তো এইরকম হচ্ছে এখনকার রিসার্চ এরিয়া গুলো চলতেছে যে আমি যদি হেডের সাথে বিভিন্ন সেন্সর গুলো আমার লাগানো থাকে, আমি সেন্ট্রালাইজ সার্ভার আছে, আমার সিগন্যাল গুলো সব হচ্ছে ওই সেন্সরের মাধ্যম দিয়ে আমার হচ্ছে পিসিতে পাঠিয়ে দিবে, সেখান থেকে আমি আমার ডিসিশন মেক গুলো করতে পারবো। কথা বুঝতে পারছো? এবং এখানে হচ্ছে বেসিক্যালি ইমপ্ল্যান্টস টু মনিটর অর জেনারেট সিগন্যালস, এটার মূল কাজটা হচ্ছে এরকম যে আমি সিগন্যাল গুলো জেনারেট করবো, আমি ওয়্যারের মাধ্যম দিয়ে নিব না। এখনকার এক্সিস্টিং যেগুলো চলতেছে হচ্ছে ওয়্যারের মাধ্যমে, বাট আমি যেটা বলতেছি সেটা হচ্ছে রিসার্চ এরিয়া বলতেছি। কথা বুঝতে পারছো? হ্যালো, কে যেন কথা বললা? জি স্যার, আমি স্যার এগুলোর তো একেবারে ক্ষতিকরও আছে রেডিয়েশনে। হ্যাঁ, রেডিয়েশন আছে, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি গুলো কোন ফ্রিকোয়েন্সিতে আমার রেডিয়েশন বেশি, কোন ফ্রিকোয়েন্সি গুলোতে রেডিয়েশন কম, সেটা হচ্ছে রিসার্চ এরিয়া আছে। এবং কিভাবে ব্যবহার করলে আমার রেডিয়েশন গুলো আমি কমাইতে পারি, এই সার রেডিয়েশন। এখানে যেমন আমরা আমাদের ল্যাবে হচ্ছে কিছু ইস্যু ব্যবহার করতাম, সার যেটা রেডিয়েশন, যেটা স্পেসিফিক অ্যাবজর্পশন রেট। কথা বুঝতে পারছো? তুমি যখন তোমার হেডের সাথে তুমি যখন তোমার হেডকে হচ্ছে সিমুলেট করবে, আমি দ্বারা তোমার একটা দেখাতে পারি কিনা, হেড ইমেজিং যদি দেখাই, আমাদের একটা রিসার্চ আছে head। এখানে আছে, আমি তোমাকে একটা সিমুলেশন দেখাচ্ছি। এখানে একটা হেড এর ইস্যু আছে।
সিয়ামের কাছে কি ফাইলটা আছে? সিয়াম আছো? সিয়াম কি ক্লাসে আছো? আচ্ছা, এখানে দেখো আমি একটা মানে আমরা একটা রিসার্চ করতেছি যে সিয়ামের সাথে একটা কাজ করি। আচ্ছা, এখানে দেখো এটা কি দেখতে পাচ্ছ কিনা? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এটা একটা সিএসটি সিমুলেশন সফটওয়্যার। সিএসটি হচ্ছে কম্পিউটার সিস্টেম সিমুলেশন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যম দিয়ে ধরো এটা একটা হেড ফ্যান্টম। আমাদের হেডের ভিতরে বিভিন্ন ইস্যু আছে, ঠিক আছে? এখানে একটা অ্যান্টেনা সেন্সর লাগানো আছে, কথা বুঝতে পারছো? তো এই সেন্সরটা দিয়ে আমরা সাধারণত যদি আমাদের হেডে কোনো টিউমার থাকে, তো সেই টিউমারটাকে যদি আমি হচ্ছে আইডেন্টিফাই করতে চাই, এখন যেমন হচ্ছে কেবল লাগাই হচ্ছে করতেছে, বা এমআরআই করে, অথবা হচ্ছে আর হচ্ছে সিটি স্ক্যান করে, যেগুলো করতেছে সে সমস্ত অনেক বিগ বিগ ডিভাইস। বাট এখনকার যে আমাদের যেমন আমাদের ল্যাবে একটা রিসার্চ চলতেছে যে এখানে যদি আমি চারপাশে, আমি আরেকটা দেখাই। আচ্ছা, এটা দেখলে আরো বুঝতে পারবেন। কথা বুঝতে পারছো? এইভাবে দেখো হেডের চারপাশ দিয়ে যদি আমি একটা হেলমেট, বেসিক্যালি এটার কনসেপ্ট হচ্ছে একটা হেলমেটের সাথে যদি আমার অ্যান্টেনা গুলো থাকে, অ্যান্টেনা সেন্সর গুলো থাকে, অ্যান্টেনা বা যে কোনো সেন্সর যদি থাকে, আমি যদি হেডে বসাই, এখান থেকে কি করবে, একটা ডিভাইস দিয়ে আমি যদি ওয়্যারলেস সিগন্যাল ট্রান্সমিট করতে পারি, বাকিগুলো আমার রিসিভার হিসেবে কাজ করবে। অ্যান্টেনা তো জানো যে একটা ট্রান্সমিটার অথবা রিসিভার হিসেবে কাজ করে, একই অ্যান্টেনা ট্রান্সমিটার এবং রিসিভার হিসেবে কাজ করে। যেমন তোমাদের মোবাইলে যে অ্যান্টেনা গুলো আছে, দ্যাট মিনস তুমি একই সাথে কারোর সাথে তুমি কারোর কথা শুনতেছো, আবার কেউ তোমার কথা শুনতে পারতেছে। দ্যাট মিনস তোমার অ্যান্টেনা, তোমার মোবাইলে যে অ্যান্টেনা আছে সে একই সাথে ট্রান্সমিটার এবং একই সাথে রিসিভার হিসেবে কাজ করতেছে। এবং তোমারটা কিন্তু আসলে ওয়ান কাইন্ড অফ হচ্ছে সেন্সর হিসেবেও কাজ করে। দ্যাট মিনস তোমারটা কি মোবাইল মোবাইল টাওয়ারের সাথে যখন কমিউনিকেট করতেছে, তখন কি একই সেন্সর হিসেবে কাজ করতেছে না? ওয়্যারলেসলি তো কাজ করতেছে, তাই না? ওয়্যার দিয়ে তো তোমার ফোনটা কানেক্টেড নাই, আছে? আমার কথা বুঝতে পারতেছো? হ্যালো? স্যার ওয়্যারলেসলি কানেক্টেড। ওয়্যারলেসলি তো ডেফিনেটলি কানেক্টেড। তো এইখানে দেখো আমি যদি চারপাশ দিয়ে আমি যদি এরকম আমার হেডের পাশ দিয়ে যদি আমি দিই, আর আমার হেডে যদি এরকম একটা থাকে, কি বলে এখানে একটা তোমার, এর ভিতরে ধরো একটা টিউমার আসে, টিউমারটা এখানে দেয়া নাই, এই মাথার ভিতরে যাদের ব্রেন টিউমার হচ্ছে, সেই ব্রেন টিউমার ধরো ভিতরে আছে। তো ইস্যুটা হয় কি, যে ব্রেন টিউমার যেটা থাকে, এই আমাদের দেশে যে মানে আমাদের মাথার ভিতরে যদি ব্রেন টিউমার হয়, এই টিউমারটার যে ডাইলেকট্রিক প্রপার্টিস থাকে, দ্যাট মিনস আমাদের নর্মাল যে মাসেল থাকে বা মানে আমাদের হেডের যে কোষগুলো থাকে, টিস্যু গুলো থাকে, সেই টিস্যুর যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট নর্মালি থাকে হচ্ছে অনেক কম। আর যখন কোনো একটা টিউমার হয়, সেই টিউমারের হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হয়ে যায় অনেক বেশি। যে আমি যখন মাইক্রোওয়েভ সিগন্যাল, এই মাইক্রোওয়েভ সিগন্যাল আমার হেডে হেডে আমি যদি একটা অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করি, তাহলে কি হবে, বাকি অ্যান্টেনা গুলো যখন রিসিভ করবে, তখন এই টিউমারটা কি করবে, এ হচ্ছে সিগন্যালটাকে অ্যাবজর্ব করে নিবে। অ্যাবজর্ব করে নিলে এ হচ্ছে তোমার যে বাকি ট্রান্সমিটার গুলো হচ্ছে কম সিগন্যাল পাবে। কথা বুঝতে পারছো? তো এখন আমরা যেটা রিসার্চ করতেছি সেটা হচ্ছে যে মাইক্রো সিগন্যাল দিয়ে, যেটা হচ্ছে যে আমি যদি হেড বাদ দিয়ে শুধু আমি ট্রান্সমিট রিসিভ করি, সেই ডাটা এবং হেড সহ টিউমার সহ যদি আমি নতুন আরেকটা ডাটা পাই, এই দুইটা ডাটা নিয়ে ডিলে মাল্টিপ্লাই এন্ড সাম একটা অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদমের মাধ্যম দিয়ে ডাটাগুলো ওখানে ওই অ্যালগরিদমে বসানোর পরে সেটা দিয়ে আমরা হচ্ছে একটা ইমেজ জেনারেট করি। সেই ইমেজ জেনারেট করে আমি বুঝতে পারি যে আমাদের মাথায় কোনো টিউমার আছে কিনা। যেমন আমি যদি তোমাকে একটা দেখাই, এরকম একটা পেপার যদি তোমাকে দেখাই, হেড ইমেজিং এর যদি আমি পেপার দেখাই,
দেখো এটা IEEE ট্রানজাকশন অনেক ভালো একটা জার্নাল বেসিক্যালি। এইখানে দেখো এটা আমাদের একজন ল্যাবমেট করছে। তো আমি যখন এই ট্রান্সমিট সিগন্যাল করতেছি, করার পরে এই যে তুমি যে যখন হচ্ছে, এটা যদিও বোঝা যাচ্ছে না, দেখো যে যে এরিয়ায় হচ্ছে মানে তোমার হচ্ছে থাকবে, মানে টিউমার থাকবে, সেখানে দেখবা যে তার গাঢ় একটা সিম্বল আসবে, ইমেজ রিপ্রেজেন্টেশন। দেখতে পাচ্ছ কিনা স্ক্রিনে? তাহলে এইভাবে বোঝা যাবে যে একজন ডাক্তার বুঝতে পারবে যে সহজেই যে তোমার হচ্ছে এখানে টিউমার আছে কি নেই। দেখো টিউমার আছে কি নেই, এভাবে সে বুঝতে পারবে। এটা থেকে আরেকটা পেপার যদি দেখি, এই যে এই ধরনের ধরো ইমেজ রিপ্রেজেন্টেশন। বেসিক্যালি এটা দেখো চারপাশ দিয়ে অ্যান্টেনা পুট করছে, এখানে যদিও একটা অ্যান্টেনা দিয়ে করছে, এখানে এগুলো রিসার্চ এরিয়া, যে একটা অ্যান্টেনা দিয়ে করলে কি হয়, একটা অ্যান্টেনা সেন্সর দিয়ে করলে কি হয়, আর মাল্টিপল অ্যান্টেনা দিয়ে করলে হয়। চারপাশ দিয়ে মানে রোটেট করায় সিগন্যালটা কালেক্ট করে তারপর ইমেজ প্রসেসিং অ্যালগরিদমের মাধ্যম দিয়ে সে দেখাচ্ছে যে এখানে হচ্ছে হেডের টিউমার আছে। আমার কথা বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এই যে তোমার মেডিকেল সায়েন্সের যে রিসার্চ গুলো চলতেছে, যেটা আমি অ্যাপ্লিকেশন অফ ওয়্যারলেস কমিউনিকেশন যেটা বলতেছি, এর একটা পার্ট। সিমিলারলি বডি এরিয়া নেটওয়ার্ক একটা পার্ট, এরকম কিছু বডি এরিয়া নেটওয়ার্ক আছে। আবার কিছু আছে কি আমাদের বডির ভিতরে তোমার ইমপ্লান্টেবল কিছু অ্যান্টেনা আছে। যে তোমাকে আরো কিছু রিসার্চ দেখাই। ইমপ্লান্টেবল আরেকটা রিসার্চ এরিয়া আছে, যেমন কিডনি ইমেজিং করতেছে, ঠিক আছে? এটা রিসেন্ট পেপার না, কিডনিও একই 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 টাইপ, এখানে মানে খুব বেশি নাই। মানে দ্যাট মিনস এগুলো সবই হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন। তোমার হচ্ছে আরেকটা হচ্ছে ইমপ্লান্টেবল, যদি যাই এটা দেখো থিসিস করছে একটা ইমপ্লান্টেবল। দেখো এটা একটা মেড রেডিও, এটা একটা ভালো কোয়ালিটির ইস্যু। এই যে বায়োমেট্রি, দেখো বায়োটেলিমেট্রি যেটা বলতেছে, এরকম একটা অ্যান্টেনা যদি আমি আমার বডিতে কোথাও যদি, এই যে ধরো এখানে জাস্ট টেস্ট করছে, এগুলো সব প্রোটোটাইপ হয়নি, এগুলো রিসার্চ এরিয়া। যদি হচ্ছে তোমার ইমপ্লান্টেবল অ্যান্টেনা, যেটা হচ্ছে একটা মাংসের ভিতরে অথবা একটা কিছুর ভিতরে পুট করতেছে, এই যে এখানে মাংসের ভিতরে পুট করছে, দেখো এগুলো সবই হচ্ছে আসলে ডাইরেক্ট রিসার্চ এরিয়া না। এগুলো ধরো এই বাটির ভিতরে ইমপ্লান্টেবল, বাটির ভিতরে হচ্ছে অ্যান্টেনাটা দিয়ে দিচ্ছে, যেটা মিমিকিং জেল। দ্যাট মিনস এখানে আমাদের বডির মতো কোনো একটা টিস্যুর মতো বানায় সেটা ডাইলেক্ট্রিক কনস্ট্যান্ট, আর এই বাটির ভিতরে ওইটা দিছে, দেওয়ার পরে এখানে অ্যান্টেনাটা আমাদের বডির ভিতরে পুট করলে যেরকম হবে সেরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করছে। তারপর এখান থেকে সিগন্যাল নিছে, নেওয়ার পরে সে এখানে কিছু ডাটা শো করতেছে যে আসলে এখানে পারফরমেন্স কি কি হচ্ছে। যেমন মাসেলের ভিতরে যদি আমি 2 মিলিমিটার 5 মিলিমিটার যদি করি, মানে আমার রেখে দিই অ্যান্টেনাটা, তাহলে আমার সিগন্যালটা কেমন হচ্ছে। এগুলো প্রত্যেকটা এক একটা হচ্ছে রিসার্চ এরিয়া। ডাইরেক্ট কোন একটা স্ক্রিন দেখাতে চাচ্ছিলাম। এগুলো সবই হচ্ছে ল্যাবের রিসার্চ আর কি, যার কারণে এখনো প্র্যাকটিক্যালি তোমার হচ্ছে 2019 কোনটা স্যার, এটা আরেকটা যেটা হচ্ছে ওয়্যারেবল আরেকটা বলতেছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ধরনের রিসার্চ এরিয়া, ঠিক আছে? তো এই রিসার্চ এরিয়া গুলোতে যে বডি এরিয়া নেটওয়ার্ক বললাম, তারপরে তোমার আমার ব্রেন টিউমার অথবা ব্রেস্ট টিউমার আছে, অথবা ব্রেস্ট ক্যান্সার আছে, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড। বিভিন্ন তারপরে হেডের টিউমার আছে, তারপরে তোমার স্ট্রোক ডিটেকশন আছে। এই এরিয়া গুলো হচ্ছে তোমার ওয়্যারলেস কমিউনিকেশন দিয়ে হচ্ছে তোমার ডিটেক্ট করার চেষ্টা করতেছে। কারণ এক্সিস্টিং যে টেকনোলজি গুলো আছে, এগুলোর এক একটা ডিভাইসের দাম অনেক কস্টলি, প্লাস ডিভাইস গুলো অনেক হচ্ছে বড়। দেখবা যে একটা সিটি স্ক্যান অথবা এমআরআই ডিভাইসের সাইজ হচ্ছে অনেক বড়। কম্পারেটিভলি মাইক্রোওয়েভ ইমেজিং যখন আসতেছে, তখন ধরো মাইক্রোওয়েভ কমিউনিকেশন অথবা ওয়্যারলেস কমিউনিকেশন যেগুলো আসতেছে, এগুলোর সাইজ হচ্ছে অনেক ছোট হয়ে যাবে। তখন পোর্টেবল করা যাবে, তখন যে কোনো এরিয়ায় হচ্ছে চলে যাবে, ঠিক আছে?
তো এটাই হচ্ছে কথা। এখন যে কথা বলে বুঝতে পারছো কিনা, কারো কোনো কোশ্চিন আছে? এর বাইরে কোনো কোশ্চিন আছে কিনা? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? কেউ কথা বলো না কেন, আমি তো বুঝতে পারতেছি না। তোমাদের ভিডিও গুলো কি অন করতে বলবো নাকি সব? তাহলে বোঝা যায় যে তোমরা হারাই গেছো না আসলে লগ ইন করে আসছো। আচ্ছা, এই পর্যন্ত গেল হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের কথাবার্তা। এখন আসো, আমরা আসলে ওয়্যারলেস কমিউনিকেশন যেহেতু ঢুকছি, এই ওয়্যারলেস কমিউনিকেশনের আসলে বিভিন্ন ওয়্যারলেস প্লাস হচ্ছে আমরা ওয়্যারলেস এবং মোবাইল। তা আমরা কিছু মোবাইলের কিছু যদি আমরা ব্রিফ দেখে থাকি, সেটা আমি আসলে এজ হিসেবে যাচ্ছি, আমরা যে বিভিন্ন টপিকস অলরেডি হচ্ছে ডিসকাস করি, প্লাস আমরা বিভিন্ন টেকনোলজি গুলো দেখি, সেই ইস্যুগুলোতে যদি যাই, তার ভিতরে একটা ইস্যু হচ্ছে তোমার আমাদের যে জেনারেশন গুলো আছে, ঠিক আছে? এটা মানে আরেকটা টপিক, দ্যাট মিনস আমরা যে 4G বলি, 5G বলি, 3G বলি, আসলে এই যে ওয়্যারলেস সিস্টেম যেগুলো আছে এগুলোর ইভলিউশন এবং এগুলোর টেকনোলজিক্যাল কি কি ডেভেলপ হয়েছে এবং কোন সময় থেকে কোন টেকনোলজি গুলো আসছে, কথা বুঝতে পারছো? তো এই টপিকসটা হচ্ছে বেসিক্যালি এটা ওয়্যারলেস সিস্টেমের উপরে। সরি, তো এইখানে দেখো যে এখানে টপিকস গুলো আছে আমার 1G থেকে শুরু করে আমার 5G পর্যন্ত কিছু কিছু ব্রিফ দেয়া আছে এবং কিছু আমার ইস্যু দেয়া আছে। আমি যদি প্রথম জেনারেশন থেকে শুরু করি, দ্যাট মিন যেটাকে আমরা জিরো জেনারেশন বলতেছি, সেই জিরো জেনারেশন হচ্ছে প্রি সেলফোন মোবাইল টেকনোলজি, ঠিক আছে? বেসিক্যালি এই টেকনোলজিটাকে বলা হচ্ছে প্রি সেলফোন মোবাইল টেকনোলজি। সেখানে মূলত হচ্ছে তার কাজটা ছিল হচ্ছে রেডিও টেলিফোন, ওয়ানলি রেডিও। রেডিও মানে আসলে ওয়ান কাইন্ড অফ অডিও সিগন্যাল, কথা বুঝতে পারছো? তখন পর্যন্ত শুধুমাত্র অডিও সিগন্যাল ছিল। দ্যাট মিনস প্রি সেলফোন মোবাইল টেলিফোন টেকনোলজি, যেটাকে আমরা জিরো জেনারেশন বলতেছি, এবং সাচ অ্যাজ রেডিও টেলিফোন দ্যাটস সাম হ্যাড ইন কার্ডস বিফোর দ্য অ্যারাইভেল অফ দ্য সেলফোন। সেলফোনের আগের যে এরিয়া, আগের যে এরা, সেটাকে আমরা বলতেছি জিরো জেনারেশন, ঠিক আছে? প্রি সেলফোন টেকনোলজি এরা বলে। এবং কমিউনিকেশন ওয়াজ পসিবল থ্রু ভয়েস ওয়ানলি, তখনকার কমিউনিকেশন ছিল ওয়ানলি ভয়েস ওয়ানলি। এবং এখানে দিস মোবাইল টেলিফোনস আর ইউজুয়ালি মাউন্টেড ইন কার্স অর ট্রাকস। এবং এই সমস্ত এই জিরো জেনারেশনের যে মোবাইল টেলিফোন গুলো ছিল, এগুলো শুধু কারে থাকতো অথবা তোমার ট্রাকে থাকতো, তার মানে ওইখানে বসানো থাকতো। এবং এখানে আমি কিছু ছবি দেখাবো, এগুলো বেসিক্যালি যুদ্ধের সময় তৈরি হয়েছে, যুদ্ধের বিভিন্ন কমিউনিকেশন গুলো জন্য ব্যবহার হয়েছে। এবং এগুলো তোমার হচ্ছে টেকনোলজিটা হচ্ছে পিটিটি ছিল, একটা পুশ টু টক, অথবা এমটিএস মোবাইল টেলিফোন সিস্টেম, অথবা আইএমটিএস যেটা হচ্ছে ইমপ্রুভ মোবাইল টেলিফোন সিস্টেম, যেটাকে আইএমটিএস টেকনোলজি বলে। এটা হচ্ছে জিরো জেনারেশনের এই কিছু টার্ম ছিল। এবং জিরো জেনারেশনে দেখো ফার্স্ট মোবাইল রেডিও টেলিফোন সিস্টেম 1924, ঠিক আছে? বেসিক্যালি এগুলো 1924, এখানে একটা রেডিও আছে, মানে তোমার হচ্ছে অ্যান্টেনা আছে, প্লাস হচ্ছে আরো কিছু কমিউনিকেশন ডিভাইস আছে, তার মাধ্যম দিয়ে ট্রাঙ্কের মাধ্যম দিয়ে মানে বেসিক্যালি শুধুমাত্র ভয়েস কমিউনিকেশন করা যেত, তাও একটা নির্দিষ্ট ডিস্টেন্স, মানে খুব বেশি ডিস্টেন্স কভার করতো না। এটা হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট মোবাইল রেডিও টেলিফোন সিস্টেম, যেটা 1924 হচ্ছে এটা হচ্ছে ডেভেলপ করে। এবং এখানে যে বেসিক্যালি ওয়্যারলেস কমিউনিকেশন বা এগুলো তো আমি অলরেডি এগুলো ডিফারেন্ট করে আসছি। এরপরে জিরো জেনারেশনের পরে ফার্স্ট যে মোবাইল কমিউনিকেশন টেকনোলজি প্রথম যেটা আছে সেটাকে বলা হচ্ছে 1G বা ফার্স্ট জেনারেশন মোবাইল টেকনোলজি, যেখানে তোমার হচ্ছে 5G মানে 1G রেফার্স টু দ্য ফার্স্ট জেনারেশন অফ ওয়্যারলেস টেলিফোন সিস্টেম বা টেলিফোন টেকনোলজি, যেটাকে মোবাইল টেলিকমিউনিকেশন বলতেছি, এবং হুইচ ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন 1980। 1924 এর পরে তোমার মোবাইল টেকনোলজি ডেভেলপ হয়েছে হচ্ছে 1980 তে, এবং কমপ্লিটলি এটা ব্যবহার শুরু হয়েছে 1990 তে, যেটা তোমার হচ্ছে স্পিড ছিল 1G কমিউনিকেশন টেকনোলজির স্পিডটা ছিল ওয়ানলি 2.4 কিলোবিট পার সেকেন্ড, ঠিক আছে? এবং ইট অ্যালাউজ দ্য ভয়েস কলিং টু ওনলি ওয়ান কান্ট্রি, জাস্ট এক দেশ থেকে আরেকটা, ট্রান্স আটলান্টা এরকম আরো কিছু ইস্যু আছে, তাদের ভিতরে কমিউনিকেশনের জন্য এগুলো ব্যবহার হতো। এবং ইট অ্যালাউজ দ্য ভয়েস কলিং টু ওয়ান কান্ট্রি। এবং 1G নেটওয়ার্ক ইউজ অ্যানালগ সিগন্যাল, তখন পর্যন্ত অ্যানালগ সিগন্যালেরই ব্যবহার ছিল, দ্যাট মিনস আমরা ডিজিটাল সিগন্যাল তখন পর্যন্ত আসেনি। এবং এই যে এএমপিএস টেকনোলজি, দ্যাট মিনস অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, ওয়াজ ফার্স্ট লঞ্চ ইন ইউএসএ ইন 1G মোবাইল। এবং সেখানে যে 1G মোবাইল গুলো ডেভেলপ করে, ফার্স্ট জেনারেশন মোবাইল টেকনোলজি গুলো ডেভেলপ করে, সেখানে এই অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম টেকনোলজি অথবা এফডিএমএ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস টেকনোলজি ব্যবহার করে, নর্ডিক মোবাইল টেলিফোন সিস্টেম ব্যবহার করে, এবং অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, তখন শুধুমাত্র এই তিনটা টেকনোলজি ফার্স্ট জেনারেশন মোবাইল টেকনোলজির জন্য ব্যবহার করে। এবং এটি এটিএনটি
ঠিক আছে। এটিএনটি যা তোমরা নাম শুনছো কিনা, ইউএস এর যে টেলিকমিউনিকেশন সিস্টেম এটিএনটি, বাংলাদেশ যেমন বিটিসিএল, ইউএস এর সমান হচ্ছে এটিএনটি, এরা হচ্ছে মূলত হচ্ছে এই কমিউনিকেশন টেকনোলজি গুলো ডেভেলপ করে। এবং এখানে দেখো এই ধরনের সিস্টেম, এখানে ছবি দেখতে পাচ্ছ কিনা, তখনকার ফোনগুলো ছিল হচ্ছে এই ধরনের সিস্টেম। ঠিক আছে। দেখো একটা বাটন ছিল, সেখানে একটা বড় সাইজ ছিল, সেখানে একটা অ্যান্টেনা, ডাইপোল অ্যান্টেনা লাগানো ছিল। সেগুলো যে মূলত হচ্ছে বাটন চেপে তারপর নাম্বার চেপে, যেটা কর্ডলেস টেলিফোন আকারের, ওয়ান কাইন্ড অফ হচ্ছে কর্ডলেস টেলিফোন আকারের এটা টেলিফোন কমিউনিকেশন সিস্টেম ছিল। এগুলো যদিও আমাদের দেশের পার্সপেক্টিভে না, এগুলো হচ্ছে ইউএস এর পার্সপেক্টিভে এগুলো ডেভেলপ করছিল, এবং সেটা 1990-তে। আচ্ছা, বাট এই কমিউনিকেশন সিস্টেমের বেশ কিছু ড্রব্যাক ছিল। যে প্রথম ড্রব্যাক যেটা ছিল সেটা হচ্ছে যে পুর ভয়েস কোয়ালিটি, মানে আমরা এখন যেমন ভয়েস কোয়ালিটি যেরকম ছিল এরকম ছিল না। তারপরে ব্যাটারি লাইফ টাইম অনেক কম ছিল, সেখানে ফোন সাইজ ছিল অনেক বড়, সিকিউরিটি বলতে কিছু ছিল না, লিমিটেড ক্যাপাসিটি ছিল, পোর হ্যান্ড অফ রিলায়েবিলিটি। পোর হ্যান্ড অফ রিলায়েবিলিটি মানে কি, তুমি যদি এখন কোন একটা মানে জায়গা থেকে ধরো বরিশাল সদর রোড থেকে যদি তুমি কথা বলা শুরু করো এবং এখান থেকে যদি তুমি রূপাতলে চলে যাও, তোমার কমিউনিকেশন কিন্তু ডিস্টার্ব হয় না। ঠিক আছে, কারণ মোবাইল টাওয়ার গুলো হচ্ছে হ্যান্ড অফ টেকনোলজি ব্যবহার করে। দ্যাট মিনস তুমি যদি সদর রোডের যে মোবাইল গ্রামীণ ফোনের যে মোবাইল টাওয়ারে ছিল, এখান থেকে যদি কমিউনিকেশন শুরু করো, এই সদর রোড থেকে যখন তুমি রূপাতলের দিকে আগাইতে থাকবা, তখন এর মাঝে যে মোবাইল টাওয়ার আছে, সদর রোডের যে মোবাইল টাওয়ার আছে, সে কি করবে, যখনই তার সিগন্যাল হচ্ছে উইক হয়ে যাবে, তখন নতুন কোনো সিগন্যাল পাইলে, টাওয়ারের সিগন্যাল পাইলে মোবাইলের এরকম সিস্টেম আছে, সে হ্যান্ড অফ করে তার কাছে দিয়ে দিবে। বরং এটা অনেকটা রিলে, তোমরা রিলে দৌড় দেখছো না, রিলের যে রিলে একটা দৌড় হয় দেখছো, হ্যাঁ কাঠি নিয়ে যায়। যে মনে করো যে জি স্যার, আমি দেখছি। দৌড়ে একটা পথ গেলাম, তারপরে কাঠিটা দিয়ে দিলাম, সে ওখান থেকে দৌড়ানো শুরু করলো। বেসিক্যালি কনসেপ্টটা হ্যান্ড অফ হচ্ছে এটা। ঠিক আছে, দ্যাট মিনস একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে গেলে আগেকার টেকনোলজিতে কোনো হ্যান্ড অফ ছিল না। দ্যাট মিনস তোমার কল কেটে যেত। কিন্তু এখনকার দেখবা যে যদিও হচ্ছে যদি পিএসইউ থেকে তুমি পাগলা আসো, তখন দেখবা যে মাঝে কোথাও যদি সিগন্যাল উইক থাকে, যেখানে ফুল নেটওয়ার্ক ফ্যাসিলিটি নাই, তখন তোমার কানেকশনটা কেটে যেতে পারে। কথা বুঝতে পারছো? কিন্তু শহরে যদি তুমি কানেকশন করো, তাহলে দেখবে যে খুব একটা ডিসকানেক্ট হয় না, যদিও কিছুটা হয়, ডিসকানেক্ট হয় না। তো এটা হচ্ছে হ্যান্ড অফ টেকনোলজি। তো 1G যে ফোনগুলো ছিল সেগুলোর হচ্ছে হ্যান্ড অফ গুলো খুবই পোর ছিল, মানে এই ধরনের টেকনোলজি ফ্যাসিলিটি এত ছিল না, এবং ফোনগুলো ছিল হচ্ছে এরকম, সাইজ গুলো ছিল এরকম। 1G ওয়্যারলেস সিস্টেম ছিল এটা। দেখো আরো দুইটা টেলিফোন সেট তখনকার বাজারে, যে এনএমটি টেলিফোন সিস্টেম ছিল 1G, এটা আরো দুইটা টেলিফোন সিস্টেম। এই যেমন পাশে যেটা ছিল এটা হচ্ছে অ্যান্টেনা লাগানো থাকতো। ঠিক আছে, ছোট ছোট অ্যান্টেনা, এগুলোকে ডাইপোল অ্যান্টেনা বলে। এখনকার ফোনগুলো তো সবই হচ্ছে তোমার প্যাচ অ্যান্টেনা লাগানো থাকে, কোনো ডাইপোল অ্যান্টেনা নাই। এরপরে আসে আসে হচ্ছে 2G টেকনোলজি, যেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন মোবাইল টেকনোলজি যেটা বলে। তোমাদের মুরাদ স্যারের ক্লাস কয়টায়? 12টায় না? মুরাদ স্যারের স্যার, ক্লাস 12টায়। কয়টায়? 12টায়। আচ্ছা, 12টায় আগে শেষ করে দিব। এখানে 2G টেকনোলজি যেটা আছে, বেসিক্যালি 2G টেকনোলজি রেফার্স টু দ্য সেকেন্ড জেনারেশন, এবং যেটার মেইন থিম হচ্ছে জিএসএম টেকনোলজি গুলো ব্যবহার করা। আমরা যে জিএসএম এখন পর্যন্ত দেখবা যে আমাদের ফোনগুলো জিএসএম শো করে, তাই না? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, জিএসএম টেকনোলজি গুলো শো করে। এবং এটা ফার্স্ট লঞ্চ হয় তোমার হচ্ছে ফিনল্যান্ডে। আগে দেখবা যে নোকিয়া ফোন ছিল না, নোকিয়ার কোথায়, ফিনল্যান্ড না, হাঙ্গেরি অথবা ফিনল্যান্ড, ওই দিক থেকে হচ্ছে নোকিয়া ফোনগুলো আসছে। বেসিক্যালি নোকিয়া ফোনগুলো এখন তো অবসোলেট হয়ে গেছে। বাট 1991-এ এই সেকেন্ড জেনারেশন যে জিএসএম টেকনোলজি এরা ডেভেলপ করে, এই ফিনল্যান্ডের এরা, এদের যে ফোন কোম্পানিগুলো ছিল। এবং এখানে প্রথম হচ্ছে 2G নেটওয়ার্ক ইউজ ডিজিটাল সিগন্যাল, এবং এটা ডাটা ট্রান্সফার রেট পায় হচ্ছে 64 kbps। ঠিক আছে, তো এই ফোন যখন আসে, 2G টেকনোলজি যে ফোন আসে, তখন আমরা হচ্ছে কি করতে পারি, আগেকার ফার্স্ট জেনারেশন ছিল ওয়ানলি ভয়েস কমিউনিকেশন, আর সেকেন্ড জেনারেশন আসে তখন তোমার টেক্সট মেসেজ পাঠানো যেত, এবং কিছু কিছু এমএমএস পাঠানো যায়, মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। তখন একটা মাল্টিমিডিয়া সার্ভিস পাঠানোর মানে অনেক চ্যালেঞ্জ টাইম ছিল, যদিও আমাদের দেশে কিন্তু অনেক পরে চালু হয়েছে। মোবাইল ফোন আমাদের দেশে কিন্তু অনেক পরে চালু হয়েছে। তোমরা মানে 2000-এর আমরাই তো হচ্ছে তোমার সাদা কালো ছবি পাঠাইছি। দ্যাট মিনস হচ্ছে এমএমএস, তাও হচ্ছে সাদা কালো পাঠাইছি আর কি। ঠিক আছে, ছবি পাঠাইছি মানে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, কিন্তু সাদা কালো বা কালার ছবি তখনও আমরা মানে মেসেজে পাঠাইতে পারছি, এরকম পরে এসে আর কি। তো এইখানে ইট প্রোভাইডস বেটার কোয়ালিটি এন্ড ক্যাপাসিটি কম্পেয়ার টু ফার্স্ট জেনারেশন। এবং এখানে যে টেকনোলজি গুলো ব্যবহার করছে মোবাইল ওয়্যারলেস টেকনোলজি, এগুলোকে হচ্ছে তোমার যেমন জিএসএম টেকনোলজি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন,
কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এবং টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এগুলো সবই হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের হচ্ছে ভিতরের যে টেকনোলজিগুলো ব্যবহার করছে তার কারণে তোমার হচ্ছে ডাটা ট্রান্সফার রেটটা কিছুটা বাড়াতে পারছে। বাট এটারও হচ্ছে তোমার ড্রব্যাক ছিল, ঠিক আছে। ড্রব্যাকটা হচ্ছে যে মেইন কনসেপ্ট হচ্ছে যেটার স্ট্রং ডিজিটাল সিগন্যাল লাগে টু হেল্প মোবাইল ফোন ওয়ার্কস করতে। ইফ দেয়ার ইজ নো নেটওয়ার্ক কাভারেজ ইন এনি স্পেসিফিক এরিয়া, ডিজিটাল সিগন্যাল কাজ করবে না। দি সিস্টেম আর আনএবল টু হ্যান্ডেল কমপ্লেক্স ডাটা সাচ এজ ভিডিও, তখন পর্যন্ত 2G কোনো ভিডিও ডাটা হচ্ছে করতে পারতো না। আর এর সেট গুলো ছিল হচ্ছে এরকম, দেখো এটা হচ্ছে নোকিয়ার ওই 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 সময়কার সেট আর কি, ঠিক আছে। 2G টেকনোলজি গুলো, জিএসএম টেকনোলজি গুলো ওই সময়কার সেট, এবং জিএসএমটা কিন্তু অল ওভার দ্য মানে ওয়ার্ল্ড ব্যবহার করতো, যার কারণে যে কোনো মোবাইল সেট নিয়ে গেলে তোমার হচ্ছে মানে যে কোনো জায়গায় কাজ করতো। কিন্তু আগেকার কিছু টেকনোলজি গুলো ছিল যেগুলো কাজ করতো না। তোমরা সিটিসেল কোম্পানির নাম শুনছো? সিটিসেল জি স্যার, ইউজ করছি তো। ইউজ করছো, কিন্তু ওইখানে দেখবা যে সিটিসেলের তোমার হচ্ছে সিটিসেল মূলত হচ্ছে সিডিএমএ টেকনোলজি ব্যবহার করতো, এবং সিটিসেলের সিম কার্ড অন্য মোবাইলে কিন্তু ব্যবহার করা যেত না। এটা দেখছো কিনা? দ্যাট মিন্স জি স্যার, শুধুমাত্র সিটি সেল সেটাই সেটার জন্য ব্যবহার ওইটা করতো, ছিল। ওটা হচ্ছে রিম কার্ড ছিল। কিন্তু আমাদের অন্য মোবাইল ধরো স্যামসাং, নোকিয়া, তারপরে হুয়াই, তারপরে শাওমি, যে কোনো সেটই বলো, এখনকার সিম গুলো যে মানে গ্রামীণ ফোন, তোমার বাংলা লিংক অথবা তোমার হচ্ছে এয়ারটেল, এগুলো আমি সবই ব্যবহার করতে পারি, তাই না? মানে এক সেটে আমি ভিন্ন ভিন্ন সিম কার্ড গুলো ব্যবহার করতে পারি, কারণ এদের টেকনোলজি গুলো হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, ইউএমটিএস টেকনোলজি ব্যবহার করে আর কি। তো এইখানে 2G টেকনোলজি গুলো কিছু প্রবলেম ছিল, যেটাকে 2G ওয়্যারলেস সিস্টেম বলতেছে। এরপরে তোমার আসে হচ্ছে ওয়্যারলেস মডেল। যদি আমরা দেখি এখানে কিছু মডেল দেখো, এই মডেলগুলো সবই ছিল হচ্ছে 1G ওয়্যারলেস মডেল। এই ফোনগুলো ছিল নোকিয়ার, এটা সম্ভবত নোকিয়ার কোন একটা মডেল আর কি। আর এগুলো হচ্ছে এক এক ধরনের কোম্পানির এক এক ধরনের মডেল। আর পরবর্তীতে 2G তে হচ্ছে ফোনের মডেলগুলো হচ্ছে এই ধরনের ছিল, ছোট ছোট যে মানে নেট নেট ছিল ছোট ছোট। আর এই সিটগুলো যখন ব্যবহার করতো আমাদের দেশে, যখন আমি দেখছি যে আমাদের ক্যাম্পাসে যারা ব্যবহার করতো তারা হচ্ছে হলের ছাদে হচ্ছে লাগাতো, অ্যান্টেনা লাগাতো। কথা বুঝতে পারছো? হলের ছাদে অ্যান্টেনা লাগানোর পরে এই সেটগুলো হচ্ছে তাও কমিউনিকেশন পাইতো, কারণ আমাদের দেশের তখন পর্যন্ত 2000, 2001, 2002 বা এই সময়কার তখন পর্যন্ত নেটওয়ার্ক এত অ্যাভেলেবেল ছিল না। এবং ঠিক আছে, এটা ছিল 2G ওয়্যারলেস সিস্টেমের যে ফোন সেট গুলো। এরপরে আসো 2.5T টেকনোলজি, একটা নতুন টেকনোলজি আছে, দ্যাট মিন 3G এবং 2G এর সমন্বিত কিছু রূপ আছে। আর 2.5G টেকনোলজি যেটা ব্যবহার করে, এবং এইখানে আসে তোমার 2G টেকনোলজি যেটা হচ্ছে বিটুইন সেকেন্ড জেনারেশন এন্ড থার্ড জেনারেশনের মাঝে মোবাইল টেলিকম টেকনোলজি, যেখানে আমরা জিপিআরএস টেকনোলজি ব্যবহার করি, ঠিক আছে। যেখানে আমরা জিপিআরএস টেকনোলজি ব্যবহার করি, বেসিক্যালি জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, এটা একটা নতুন টেকনোলজি যেটাকে 2G টেকনোলজি বলে। এবং এটার মাধ্যম দিয়ে তো আমরা হচ্ছে ফোন কল, তারপরে তোমার হচ্ছে আমরা ভয়েস কল করতে পারতাম, সেন্ড রিসিভ ইমেল মেসেজ আমরা এই ফোনে অ্যাক্সেস করতে পারতাম, বাট খুবই মানে লো কোয়ালিটির। ওয়েব ব্রাউজিং করতে পারতাম, তারপরে হচ্ছে ওয়েব ব্রাউজিং খুবই লো ছিল, স্পিড ছিল 64 থেকে 144 kbps, এবং এখানে ক্যামেরা ফোন ছিল। আর একটা 3 মিনিটের যদি MP3 সং ডাউনলোড করো তাহলে এটা সময় লাগতো 6 থেকে 9 মিনিট, তখনকার যে ইন্টারনেট ছিল, জিপিআরএস ইন্টারনেট বলে সেটাকে হচ্ছে জেনারেল জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। আমি এটা হচ্ছে তোমার ব্লু কি বলে এজ একটা তোমার হচ্ছে টেকনোলজি ছিল, যেটাকে হচ্ছে একটা হচ্ছে ব্লুটুথ ইনফ্রারেড টেকনোলজি, যে আমি এই ফোনের সাথে হচ্ছে ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, কিন্তু খুবই স্লো টাইপের হচ্ছে তোমার ডাটা ট্রান্সফার রেট ছিল। যেহেতু বলছে যে একটা 3 মিনিটের একটা MP3 সং নামাইতে লাগতো 6 থেকে 9 মিনিট, আর এখন তুমি নামাই দেখে যে 3 মিনিটের একটা MP3 সং কতটুকু টাইম লাগে। 3 মিনিটের একটা MP3 মানে কি কয়েক মেগা হবে আর কি। কথা বুঝতে পারছো? এবং এই সেট গুলো ছিল হচ্ছে নোকিয়ারই সে জেনারেশন দেখাইছে, নোকিয়ার এই সেট গুলোতে সাধারণত এই সুবিধাগুলো ছিল আর কি। এরপরে আসলো তোমার 3G টেকনোলজি, যেটা আমরা এখন ব্যবহার করতেছি। এখনো কিন্তু আমাদের অনেক সেটে অনেক টাওয়ারে হচ্ছে 3G টেকনোলজি পাই এখন পর্যন্ত। এবং এখানে তোমার হচ্ছে 2000-এর পর থেকে এই 3G টেকনোলজি বেসিক্যালি ব্যবহার শুরু হয়েছে। ডাটা ট্রান্সফার রেট বাড়ছে 2 Mbps পর্যন্ত। আর টিপিক্যালি এই 3G টেকনোলজি আসার ফলে এই ফোনগুলোতে হচ্ছে স্মার্টফোন নাম দিছে। কথা বুঝতে পারছো? কারণ স্মার্টফোনের মাধ্যম দিয়ে হচ্ছে ব্যান্ডউইথ বাড়াইছে, প্লাস ডাটা ট্রান্সফার রেট বাড়াইছে, এবং ওয়েব বেসড অ্যাপ্লিকেশন প্লাস অডিও ভিডিও সবই হচ্ছে অ্যাক্সেস করা যায়, যেটা আমরা এখন 3D টেকনোলজিতে ব্যবহার করতেছি। এবং এর ফোনগুলো হচ্ছে এখনকার স্মার্টফোন যেগুলো
বা গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ট্যাপ নামায় আমরা হচ্ছে আমাদের মতো অ্যান্ড্রয়েড কমিউনিকেশন, অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমে কিন্তু তখন পর্যন্ত চলে আসছে। দ্যাট মিনস স্মার্টফোন থেকে হচ্ছে অ্যান্ড্রয়েড থেকে শুরু হয়েছে। আর 3D টেকনোলজির কিছু ইস্যু ছিল, যেমন হচ্ছে মেইনলি ফর ভয়েস ডাটা অ্যান্ড স্লো ট্রান্সমিশন 2G ছিল, আর ডিউ টু র্যাপিড চেঞ্জেস in user expectation they do not meet today's wireless needs. 3G networks provide the ability to transfer voice data plus হচ্ছে নন ভয়েস ডাটা, যেটাকে আমরা অন্য কিছু বলতেছি। দ্যাট মিনস হচ্ছে ডাটা সিগন্যাল, যেখানে আমরা তোমার ইমেজ, পিকচার, তারপরে অডিও, ভিডিও সবই আমরা অ্যাক্সেস করতে পারতেছি। এখানে অ্যাপ্লিকেশন যেমন ইন্টারনেট, ইমেল, ফ্যাক্স, ই কমার্স, মিউজিক, ভিডিও কনফারেন্সিং সবকিছু ব্যবহার করছি। দ্যাট মিনস the aim of the 3G is to allow for more coverage and growth with minimum investment. ঠিক আছে, বাট এখানে হচ্ছে ফিচার অফ 3G টেকনোলজি যে ফিচার গুলো আসছিল এখন পর্যন্ত আমরা যেগুলো ব্যবহার করতেছি, যেমন হচ্ছে ফাস্টার কমিউনিকেশন কম্পারেটিভলি 2.5G, সেন্ড রিসিভ ইমেল মেসেজ, হাই স্পিড ওয়েব অথবা মোর সিকিউরিটি আছে, ভিডিও কনফারেন্সিং, গেমিং করতে পারি, টিভি স্ট্রিমিং, মোবাইল টিভি ফোন কল অথবা লার্জ ক্যাপাবিলিটি ব্রডব্যান্ড ফ্যাসিলিটিস। এই 3G টেকনোলজি আসে হচ্ছে ব্রডব্যান্ড নাম আসছে। ব্রডব্যান্ড হচ্ছে একটা ব্যান্ডউইথ আছে, সেই ব্যান্ডউইথের যদি তুমি মানে বেশি পাও, যখনই একটা ব্যান্ডউইথে যে তোমার মেগাবিটে, বিশেষ করে মেগাবিটে যখনই ব্যান্ডউইথ চলে আসছে তখনই সেই ফ্যাসিলিটিস থাকে আমরা ব্রডব্যান্ড কমিউনিকেশন বলতেছি। এবং এখানে একটা 3 মিনিটের MP3 সং নামাইতে হচ্ছে 11 সেকেন্ড থেকে 1.5 মিনিট সময় লাগে। এটাকে এক্ষেত্রে বোঝা যায় যে 3Gর যে স্পিড গুলো আসছে সেটা কেমন আসছে। এবং এর ফোন সেট গুলো হচ্ছে বেসিক্যালি এরকম চলে আসছে। এখানে দেখো, বাট 3Gরও কিছু ড্রব্যাক আছে। সেটা হচ্ছে যে 3G লাইসেন্স ফি অনেক বেশি। ঠিক আছে, কয়েকদিন আগে যেমন 3Gর না 4Gর লাইসেন্স ফি বিক্রি হলো, ওয়াই তোমার হচ্ছে গ্রামীণ ফোন এবং বাংলা লিংক হচ্ছে এই ফ্যাসিলিটিস গুলো কিনলো তোমার হচ্ছে মানে তোমার কয়েক কোটি দিয়ে, না কয়েক মিলিয়ন দিয়ে। ঠিক আছে, জাস্ট একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড কিনছে কয়েক মিলিয়ন দিয়ে, যেটা 3G লাইসেন্স আর সার্ভিস অনেক, মানে গভর্নমেন্টকে বহুত রকম হচ্ছে মানে সার্ভিস চার্জ দিতে হয় আর কি, যেটা 3G লাইসেন্স নেওয়ার জন্য। এবং ইট ওয়াজ চ্যালেঞ্জ টু বিল্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার ফর 3G। যেমন আমাদের মোবাইল টাওয়ার গুলো, ঘন ঘন মোবাইল টাওয়ার গুলো স্থাপন করতে হয়, একটা মোবাইল টাওয়ার গুলো স্থাপন করতে অনেক বেশি তার হচ্ছে ইনভেস্ট করা লাগে, আবার হাই ব্যান্ডউইথ লাগে, তারপরে এক্সপেন্সিভ ফোন সেট গুলো হচ্ছে এক্সপেন্সিভ, প্লাস লার্জ সেলফোন। কম্পারেটিভলি যেহেতু ব্যাটারি লাইফ টাইম হচ্ছে, যেমন এখন যদি আমি ইন্টারনেট ব্যবহার করি তাহলে দেখবা যে পরিমাণ আমি যদি মোবাইল ইন্টারনেট ব্যবহার করি তাহলে আমার ফোনের যে ব্যাটারি লাইফ টাইম অনেক মানে শর্ট হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমার ব্যাটারি অনেক বড় দেয়া লাগে, যেটা হচ্ছে লার্জ ফোন, এই কারণে হচ্ছে ফোন সেট গুলো হচ্ছে বড় হয়ে যাচ্ছে, স্মার্টফোন গুলো 6 ইঞ্চি টাইপের হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে ফোন সেট ছিল। এখানে দেখো, এটা একটু দেখাইছে যে আমরা 1G থেকে যখন 3G তে গেলাম আমাদের টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে আমাদের কি কি চেঞ্জ হয়েছে। যেমন আগে ছিল এনএমটি, ট্যাক্স, এএমপিএস, সেটাকে আমরা চেঞ্জ করে জিএসএম, টিডিএমএ, আইডেন, পিডিসি, সিডিএমএ, পিএইচ, তারপরে জিপিআরএস 2.5G। প্যাকেট ডাটা যখন আসে, ডিজিটাল ভয়েস ছিল প্যাকেট ডাটা, সেখানে আমরা জিএসএম অথবা জিপিআরএস, তারপর আইডেন টেকনোলজি, আবার পিএইচএস ব্যবহার করতেছি। এরপরে 2.7G মাঝে আরেকটা টেকনোলজি ছিল যেখানে এস টেকনোলজি ব্যবহার করতো। এস টেকনোলজি আরেকটা মোবাইলে জিপিআরএস এর থেকে আরেকটু বেশি স্পিড ব্যবহার করতে ইন্টারনেটে, এটা আমি ব্যবহার করছি। 384 কিলোবাইট পার সেকেন্ড ডাটা আসছে। এবং এখানে সিডিএমএ টেকনোলজি পরবর্তীতে 2003-4 থেকে এই যে 3G টেকনোলজি বা মাল্টিমিডিয়া টেকনোলজি নাম আসছে। WCDMA, ওয়াইড কোড ডিভিশন মাল্টিপ্লেক্সেস অথবা ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম, যেটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করতে, সেখানে আপ টু 2 Mbps পর্যন্ত ডাটা পাচ্ছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি মাইগ্রেশন টু 3G টু, দ্যাট মিনস 1G টু 3G টেকনোলজির আমাদের যে ইগুলো আর কি, আমাদের যে মাইগ্রেশন গুলো। ঠিক আছে, তা আমি হচ্ছে এই স্যার পর্যন্ত, 12টা বাজে প্রায়। হ্যাঁ আমি এই পর্যন্ত শেষ করতেছি। আমি দুইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব, দ্যাট মিনস ওয়্যারলেস কমিউনিকেশনের উপর একটা অ্যাসাইনমেন্ট, প্লাস হচ্ছে 1G টু 5G পর্যন্ত দিব, যদিও নেক্সট ক্লাসটা আমি 4G এবং 5Gর উপরে নিব। কথা বুঝতে পারছো? তা আমি হচ্ছে আজকের মতো হচ্ছে এখানে শেষ করতেছি। তোমাদের কারো কোনো কোশ্চিন বা কোয়েরি আছে কিনা দেখো তো। আর তোমাদেরকে তো এই বইটা আমি দিছি কিনা আমি জানি না, আমি আমি এবং তোমাদের স্বর্ণা ম্যাডাম হচ্ছে এই বইটা পড়াবো আর কি। তোমার সরি, এই যে তোমরা ওখানে কি আমি বুক আপলোড করছি কোনো? স্যার কোনো বই তো দেন নাই, শুধুমাত্র একটা স্লাইড দিয়েছেন, লেকচার 1। আচ্ছা, আমি এই বইটা আপলোড করে দিব। তোমার ওয়্যারলেস এন্ড সেলুলার কমিউনিকেশন, না এটা না, আচ্ছা এই যে শিলারের বইটা,
বেসিক্যালি এই বই থেকে আমি এবং তোমার স্বর্ণা ম্যাডাম এই বই থেকে টোটালটাই পড়াবো, মানে এই যে মোবাইল কমিউনিকেশনের কথা বুঝতে পারছো? তো এইগুলো আমি ওয়্যারলেস কমিউনিকেশন পড়ার পরে এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ শুরু করব, প্লাস হচ্ছে তোমার স্বর্ণা ম্যাডামও এখান থেকে শুরু করার কথা, দেখে আমি আপডেট নিব না সে কবে শুরু করবে আর কি। এখানে আমাদের চ্যাপ্টার ভাগ করা আছে, আমি কিছু চ্যাপ্টার পড়াবো এবং হচ্ছে তোমার স্বর্ণা ম্যাডাম হচ্ছে কিছু চ্যাপ্টার পড়াবে আর কি। কথা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আজকের মতো আমি শেষ করতেছি, তাহলে তোমার মুরাদ স্যারের আবার ক্লাস আছে। কারো কোনো ইস্যু নাই তো? আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা আল্লাহ হাফিজ।